শুভ দুপুরের শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন বাজে 1:40। যাই হোক, আমার দিদি এসেছে, তো চলে যাবে কদিন পরে। তবু ওকে বসিয়ে রেখেই আমি একটুখানি তোমাদের কাছে এলাম। আচ্ছা, সেদিন দূরের তারা গল্পটা অনেকেই বলছে পুরোটা দেখা যায়নি। আমি শর্ট ভিডিও করেছিলাম, আজকে লং ভিডিও করব যাতে পুরোটা দেখা যায়। গল্পটা সত্যিই সুন্দর। নিজে লিখে নিজেই বলছি, কারণ গল্পটা থেকে আমি বেশ 3-4 জায়গা থেকে রেকগনাইজ পেয়েছিলাম। ভালো সবাই বলেছিল। তো আমি সেই জন্য আজকে লং ভিডিও করব যাতে পুরো গল্পটা সবাই শুনতে পায়। আর ওই গল্পটাই আমি আজকে পড়ছি, দূরের তারা গল্পটা। আচ্ছা, তোমরা কেমন আছো আমায় জানিও। আর এই সাহিত্যের চ্যানেল, এটা মেয়েদের চ্যানেল, মেয়েদের এগিয়ে যাওয়ার চ্যানেল। মেয়েরা যে শুধু রান্না দেখাবে তা কেন হবে? মেয়েরা গানও করবে, মেয়েরা আঁকাও দেখাবে, রান্নাও দেখাবে। রান্নাটা একটা বিরাট গুণ, রান্নাটা আমিও দেখাতে পারি, কিন্তু সবাই অনেক রান্না দেখান বলে আমি আর রান্নার দিকে যাইনি। আর দ্বিতীয়ত, আমার শরীরটা অসুস্থ বলে আমি অত বেশিক্ষণ আমি রান্নাঘরে থাকতে পারি না। তখন মাঝে মাঝে নিশ্চয়ই দেখাবো, যখন শরীর ভগবান একটু শরীরটা ভালো করেন দেখাবো। বেশিক্ষণ আগুনের তাতে আমি থাকতে পারি না। কালকে যেমন আর আমার রান্নাঘরটা বড্ড ছোটো ফ্ল্যাটটার তুলনায়। সত্যি কথা, ওখানে মোবাইল টোবাইল নিয়ে শ্যুট করাটা ভীষণ মুশকিল হয় আর কি, স্ট্যান্ড ফ্যান নিয়ে। তো সেই জন্য একটু অসুবিধেও হয়। কালকে পায়েসের ভেতর ছোটো ছোটো দুধ পুলি দিয়ে দুধ পুলিও বানিয়েছিলাম। আজকে ঘুগনি বানালাম। এগুলো তো ক্যাজুয়াল, এগুলো তো দেখানোর কিছু নেই। তো যেগুলো দেখানো হবে ইনোভেটিভ, আমি নিশ্চয়ই দেখাবো। একটু কদিন যাক, একটু নিজেকে ঠিক করে নিই, আমি তারপরে নিশ্চয়ই দেখাবো। তাহলে আজকে আমি পড়ব দূরের তারা গল্পটা, পুরোটা পড়বো, লং ভিডিও করব। স্বর্ণলতা দেবী এক বিখ্যাত সাহিত্যিক। বহু বিখ্যাত গল্প উপন্যাসের প্রণেতা তিনি। তার বই নিয়ে অনেক সিনেমা নাটক হয়েছে। কর্মজীবনে একটি কলেজের অধ্যাপনা করেন, কিন্তু তারও একটা সুন্দর শৈশব ছিল, সুন্দর মিষ্টি যৌবন ছিল। তার 4 ভাইয়ের পর এক ফুটফুটে বোন স্বর্ণ যখন জন্মালো, তখন বাড়িতে আনন্দের হাট বন্যা বয়ে গেছিল। অমন রাশভারী বাবাও মায়ের পিঠে হাত দিয়ে বলেছিলেন, তোমার মেয়ে তোমার মতোই ফুটফুটে সুন্দর হয়েছে। ঠাকুমা গোটা পাড়ায় হাঁড়ি হাঁড়ি রসগোল্লা বিলিয়েছিলেন। সেদিনের সেই স্বর্ণ আজ স্বর্ণলতা দেবী নামে বিখ্যাত সাহিত্যিক। স্বর্ণ সবার খুব আদরের, দাদাদের তো চোখের মণি। বড়দা প্রবাল বাবাকে বলেছিল, বাবা ওকে যেন চট করে বিয়ে দিয়ে দিও না, ওর কিন্তু ভীষণ মেধা। স্বর্ণ প্রত্যেকটি দাদাই খুব সুশিক্ষিত, সবই তাদের মায়ের প্রচেষ্টা। সংসারের এক কোণে পড়ে থাকা মানুষটার মতামত কিছু বিষয়ে খুব তীব্র এবং জোরালো ছিল, যে কারণে জোর খাটাতো না। বাবা বা ঠাকুমার ইচ্ছে ছিল বাবার ব্যবসায় ছেলেরা ঢোকে, কিন্তু মা এবং ছেলেদের ইচ্ছে স্বর্ণ 4 দাদাই খুব সুশিক্ষিত। কেউ উকিল, কেউ একজন প্রফেসর, একজন উচ্চপদস্থ ব্যাংক অফিসার, একজন আইপিএস, একজন বড় উকিল। আর স্বর্ণ তো অধ্যাপনা করেন, সেও প্রফেসর। আর প্লাস সাহিত্যিক, তার বহু বই বেরোচ্ছে, তার বই নিয়ে সিনেমাও হচ্ছে, নাটকও হচ্ছে। দাদারা সবাই ভালো ভালো পেশায় কর্মরত। আর স্বর্ণ যখন ক্লাস 10ম শ্রেণীতে পড়ে, তখন তাকে অঙ্ক করাতে আসতো তাদেরই পাশের বাড়ির একটি ছেলে, অমল। অমল ডাক্তারি পড়ছে, তার সাথে টিউশনিও করে। ইংরেজি বাংলায় স্বর্ণের কোনো শিক্ষক লাগেনি, কিন্তু আজ তার অঙ্ক তার একদম ভালো লাগতো না, তাই অমল তার অঙ্কের ভার নিয়েছিল। পাশের লাগোয়া বাড়িতে তারা থাকতো। 2 বাড়ির মধ্যে যাতায়াত খুব ভালোই ছিল, একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। অমলের সঙ্গে স্বর্ণেরও একটা মধুর সম্পর্ক গড়ে উঠেছিল।
দুজনে দুজনকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিল। অমলরা ছিল ব্রাহ্মণ আর স্বর্ণরা ছিল দত্ত। অমলের জেঠিমা খুব কড়া ছিলেন। তার কথাই ছিল সংসারের শেষ কথা। তিনি প্রবল আপত্তি করলেন, কায়েতের মেয়েকে ঘরে তুলবেন না। স্বর্ণের বাবা মা দাদারা ঠাকুমা খুবই অপমানিত হয়েছিল। স্বর্ণের জেঠিমার অমলের জেঠিমার এই সিদ্ধান্তে সে তারা খুবই অসন্তুষ্ট এবং অপমানিত হয়েছিল। খুব তাড়াহুড়ো করে অমল ডাক্তার হওয়ার আগেই মোটামুটি সুশ্রী চেহারার একটি মেয়েকে দেখে স্বর্ণ অমলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হয় এবং ওই ভবানীপুরের বাড়ি বিক্রি করে শ্যামবাজারের অঞ্চলে চলে যায়। যার সঙ্গে বিয়ে দেওয়া হয় মেয়েটির নাম অনুপমা। সে ম্যাট্রিক দেওয়ার পরে আর পড়াশোনাই করেনি, যেখানে স্বর্ণ বিএ পাশ করে এমএতে ভর্তি হয়েছে। অমল ভাবলো বিয়ে যখন হয়ে গেছে তখন একেও মনের মতো করেই অনুপমাকেও নিজের মতো করে তৈরি করে নিতে হবে। অমল স্ত্রীকে আইএএসে ভর্তি করে দিল। কিন্তু দেখা গেল অনুপমার পড়াশোনার চেয়ে যতটা পড়াশোনায় আগ্রহ, তার তার যতটা ঘরের কাজে আগ্রহ, পড়াশোনায় তার এক চিলতেও নেই। নিত্য নতুন জলখাবার বানিয়ে অমলের সামনে এনে ধরে। অমল দীর্ঘশ্বাস ফেলে বলে, খাবারটা খুবই সুন্দর হয়েছে, তবে পড়াশোনাও যে করতে হবে। শুধু রান্না নিয়ে থাকলে তো চলবে না। এবার থেকে আমি তোমাকে টাস্ক দিয়ে যাব, আর ফিরে এসে সেই টাস্কগুলো আমাকে দেখাবে। 2-4 দিন বেশ চললো। সুন্দর স্বর্ণ টাস্ক করে অমলকে দেখালো। তারপরেই দেখা গেল আবার যে কাজ সেই। টাস্ক শেষ করতে না পারো তবে তোমার অমল ওকে বলেছিল যে তুমি যদি আমার দেওয়া টাস্ক শেষ করতে না পারো তবে তোমার তৈরি জলখাবার আমি ছোবই না। 3-4 দিন বেশ ভালোভাবে টাস্ক করলো। তারপর দেখা গেল আবার সেই পুরনো অভ্যেসে ফিরে গেছে। অমল জলখাবারের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এত করে বললাম তবুও তুমি পড়া না করে খাবার করলে। মুখে আঁচল চাপা দিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল অনু। শব্দে ছুটে এলেন মা। মাকে দেখে সমস্ত রাগ উপড়ে দিয়ে অমল বলল, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। মা স্তব্ধ হয়ে গেলেন। বুঝলেন ছেলের অভিমানটা কোথায়। তিনিই বা কি করবেন। এই সংসারে তার ছেলের ব্যাপারে তার কোনো কথা চলবে না। তার বড় জায়ের কথাই শেষ কথা এ বাড়িতে। অমল খুব ভালো করে ডাক্তারি পাশ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে গেল। ততদিনে স্বর্ণ এমএ পাশ করে কলেজে অধ্যাপনার কাজ নিয়েছে। বাবা মা ঠাকুমার হাজার অনুরোধ উপেক্ষা করে বিয়ে করতে পারেনি। নিজের জীবনে প্রেম হারিয়ে ভালো ভালো কয়েকটা প্রেমের উপন্যাস লিখে ফেলল। তার মধ্যে 2টি উপন্যাসের গল্প অবলম্বনে সিনেমাও তৈরি হয়েছে, খুব হিট করেছে। আরও 2টি বইয়ের কাজ চলছে। ইতিমধ্যে সে বাবার বাড়ি ছেড়ে এসে মাকে নিয়ে ছোট্ট একটা বাড়ি তৈরি করে আছে। অনুপমা প্রথম দিকে বেশ শান্তশিষ্ট থাকলেও পরের দিকে বেশ মেজাজ হয়। সারাদিন পর অমর হসপিটাল থেকে ফিরলে তার সাথে ছোটোখাটো ব্যাপার নিয়ে তুমুল অশান্তি শুরু হয়। তাদের একটি কন্যা সন্তান হয়েছে। টকটকে ফর্সা গায়ের রং, কোকড়া চুড়ে ঘেরা মুখখানি আর বড় কাজল কালো 2টি চোখ তাকে যেন স্বর্ণলতাকে মনে করিয়ে দিত। অনুপমাকে খুব বেশি আদর করা হয়ে ওঠেনি, কিন্তু মাঝে মধ্যে ভালো ভালো উপহার এনে দিত সে খুব। আর নিজে তার স্টাডিতে গিয়ে বসে নির্ঘুম রাত কাটাতো। স্বর্ণের লেখা একটি সিনেমা সম্প্রতি দেখে এসেছে। গল্পটি স্তরে স্তরে নিজেদের সেই গোপন মিষ্টি প্রেমকে খুঁজে পেল। অনেক দিন পর ছটপটে স্বর্ণের দুষ্টু মিষ্টি মুখখানা চোখের সামনে ভেসে উঠল। মনে পড়ে গেল বৃষ্টিতে ভিজতেও খুব ভালোবাসত। দুবাড়িতে যাতায়াত করার জন্য মাঝখানে একটা প্যাসেজ ছিল। অমল জানত
বৃষ্টি পড়ছে মানেই স্বর্ণ ছাড়তে এসেছে। ও চুপি চুপি ছাদে চলে গেল। ছাদ ভর্তি জুঁই ফুলের গাছ। ছাদটা ভরে আছে, খুব জুঁই ফুলের গাছে ভরে রয়েছে। খুব সুন্দর একটা রোম্যান্টিক পরিবেশ। স্বর্ণ গুনগুন করে গান করছিল, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। অমর পেছন থেকে গিয়ে তার চোখ দুটো টেপে ধরেছিল। স্বর্ণ ঠিক বুঝতে পারছিল। ওর হাতটা জড়িয়ে ধরে বলেছিল, এবার এবার কি? আমিও ছাড়বো না। ছাড়বি না তো? না। ঠিক? হ্যাঁ। অমর তার হাত দুটো ধরে সামনে এনে অজস্র চুম্বনে ভরিয়ে বুকে জড়িয়ে ধরে বলেছিল, আমায় এমনি করেই চিরকাল ভালোবাসবি তো? ও পাল্টা প্রশ্ন করল, তুমি বাসবে তো? অমল আবার ওকে জড়িয়ে নিয়ে বলেছিল, না বেশি আর কোথায় যাব বল? এই জুঁই ফুলের গন্ধে ভরা বৃষ্টি ভেজা সন্ধেটা চিরকাল আমার বুকের ভেতর রাখা থাকবে। শুধু এই সন্ধেটাকে মনে করেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। অমল ভাবছিল বসে বসে, স্বর্ণ ওর কথা রেখেছে ঠিকই, সেই রাখতে পারেনি। অনেকটা ছোট ছিল সে সময়। তাড়াহুড়ো করে বাড়ি বিক্রি করে এই সম্বন্ধটা দেখে বিয়ে দিয়ে দিয়েছিল বাবা আর বড় মা মিলে। তখন সে ডাক্তারি পড়ছে সবে। মাকে জড়িয়ে ধরে আকুল হয়ে কেঁদে ফেলেছিল। মায়ের চোখের জলের ধারাও কিন্তু মায়ের চোখের জলের ধারা কিন্তু ওদের মুখের ওপর কথা মায়ের চোখের জলের ধারা কিন্তু ওদের মুখের ওপর কথা বলার মতো ক্ষমতা মায়ের ছিল না। জেঠিমার ওপর খুব রাগ হলো। এভাবে মতের বিরুদ্ধে বিয়ে দিয়ে কি লাভ হলো তোমার? 3টে জীবন নষ্ট করলে। তোমার জেদের জন্য 3টে জীবন নষ্ট হয়ে গেল। সে কথা কি কোনোদিন বুঝেছিলে? কিন্তু জেঠিমা তো মুক্তি নিয়ে চলে গেছেন। কিন্তু সে তো তার মেয়ে বউয়ের দায়ভার এড়িয়ে যেতে পারে না। মেয়েটা তার প্রাণ। নাম রেখেছে মিষ্টি। সবাই তাকে মিষ্টি বলেই ডাকে, কিন্তু ভালো নাম দিয়েছে বনলতা। মা বুঝেছিলেন এই বনলতা নামটা দেওয়ার কারণ কি। এক এক সময় মনে হয় বিয়েটা না হয়েছে ভালোই হয়েছে। সংসারের প্রতিদিনের ঘাত প্রতিঘাতে হয়তো স্বর্ণর সাথে তার প্রেমটা হারিয়ে যেত, যে প্রেম তার মনে অন্তত এখনো জলজলে হয়ে আছে। কোথাও একটুও মালিন্য আসেনি। স্বর্ণর মনেও কি কষ্ট নেই? মাকে নিয়ে এসেছিল সেই দোতলার বারান্দায়, যখন বসে মাকে নিয়ে এসেছিল, সেই মাও তো তার চলে গেল। একলা কাঁচ ঘেরা ছোট্ট দোতলার বারান্দায় যখন বসে থেকে নিজের মনের সাথেই কথা বলে, অমলদা, তোমার তো একটা ফুটফুটে মেয়ে আছে, আর আমি কি নিয়ে বাঁচি বলো তো? দাদারা এখনো তাকে খুব ভালোবাসে। এই তো সেদিনই এসে বলছিল, স্বর্ণ, বিয়ে করলি না বোন? কিছুতেই এরকম একা একা থাকিস, আমাদের বড্ড চিন্তা হয় তোকে নিয়ে। এই তো কেটে গেল দাদা অনেকগুলো দিন, বাকি দিনগুলো কেটে যাবে। চিন্তা করো না তো এত। ভাইপো ভাইজির বিয়ের সময় হয়ে গেল, এখন নাকি আমি বিয়ে করব। তুমিও যেমন, তাতে কি হয়েছে? এখন তো কত বড় বয়সেও লোকে বিয়ে করে, আর আমার বোন তো এখনো অষ্টাদশী। হি হি করে হেসে গড়িয়ে পড়ে স্বর্ণ। হার্টের একটা ক্রিটিক্যাল অপারেশন করে ডক্টর অমল ব্যানার্জি প্রাইজ পেলেন। এরকম অপারেশন ভারতে এই প্রথম। ডক্টরস ক্লাব থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অমর স্ত্রীকে তাড়াতাড়ি করতে বলছেন, কিন্তু দেখলেন অনু তৈরি হয়নি, মেয়েকে সাজিয়ে দিয়েছে। মেয়ে অবশ্য সাজের ব্যাপারে খুবই পাকাপোক্ত, পড়াশোনায় খুবই ভালো, বেথুন স্কুলের ফার্স্ট গার্ল। স্ত্রীকে বললেন, এ কি অনু, তুমি যাবে না? অনু মুখে কিছু বলল না, শুধু মাথা নেড়ে বুঝিয়ে দিল যে সে যাবে না। অমল বুঝতে পারল যে যাবে না। হঠাৎ আবেগপ্রবণ হয়ে, যা কোনোদিন করেননি, কাছে এসে দুহাত দিয়ে অনুর মুখটা তুলে ধরে বললেন, কি হয়েছে অনু, চোখে জল কেন? অনু কান্নায় ভেঙে পড়ল। অমল তাকে কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে, বলবে না আমাকে? অনু বলল,
কি করে যাব? সেখানে যাবার যোগ্যতা কি আছে? কোথায় তুমি আর কোথায় আমি? অমল নীরবে স্থির মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি তোমার মতো। আদর করে থুতনি ধরে মুখটা তুলে ধরে বললেন, এমন সুন্দর মুখ কজনের আছে? তুমি তো ভালো গান গাও। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে, গানই আমার নেশা। আমি গানটা নিয়েই খুব ভালোবাসি। গানটা নিয়ে থাকতেই খুব ভালোবাসি। লম্বা বিনুনি করে নাও আর সুন্দর একটা শাড়ি পরে বড় করে একটা টিপ পরে ফেলো। এর চেয়ে বেশি দরকার নেই। তুমি তো এমনিতেই সুন্দর। অমলের মনে হলো সত্যি সে অন্যর প্রতি অবিচার করেছে। ভালো ভালো শাড়ি গয়নায় কিনে দিলেই যে সব মেয়ে ভালো থাকতে পারে না, আজ অনুর কান্নাই বলে দিল। স্বামীর ভালোবাসা কে না চায়, তা তো তিনি সত্যিই দিতে পারেননি। আজ বোধহয় প্রথম উজ্জ্বল আলোয় অনুর মুখটা যখন তুলে ধরলেন, তখন মনে হলো সত্যিই তো অনু এত সুন্দর দেখতে, তা তো কোনোদিন ভালো করে অনুভবই করেননি। এদিকে স্বর্ণ কদিন কলেজের ছুটি নিয়েছে। তার শরীরটাও বেশ খারাপ কদিন ধরে। বুকে একটা বেশ ব্যথা করছে, একটু হাঁটলেই হাঁপিয়ে পড়ছে। বিকেলে ওর এক ছাত্রী এসে দেখে বলল, দিদি চলুন আপনাকে কোনো হার্ট স্পেশালিস্টের কাছে নিয়ে যাই। বুকে ব্যথা বুকে ব্যথা হাঁপিয়ে পড়া দুটির কিন্তু হার্টের লক্ষণ। চিরাচরিত স্বভাব স্বর্ণে ওহো করে হেসে বলল, উফ, মশা মারতে কামান দাগানো। কিন্তু শেষ পর্যন্ত পাড়ার যে ডাক্তারকে দেখালো, তিনি বললেন, ম্যাডাম এক্ষুনি কার্ডিওলজিস্ট দেখাতে হবে, এবং তা খুব তাড়াতাড়ি। কাকে যেন ফোন করে বললেন যে, স্যার আমার এক পেশেন্টকে পাঠাচ্ছি, মনে হচ্ছে হার্টের গন্ডগোল। ওপাশ থেকে কে কি বলল বোঝা গেল না। এপাশ থেকে ডাক্তার বললেন, স্বর্ণলতা দত্ত, বিখ্যাত লেখিকা, কালই সকাল 10টার সময়। ঠিক আছে স্যার, তাই হবে। সকালে চেম্বারে পৌঁছে দেখলেন ডক্টর অমল কান্তি ব্যানার্জি। পাড়ার ডাক্তারটি তাকে নিজের গাড়িতে নিয়ে গেছিলেন। তারপর কি হয়েছিল আর কিছুই মনে নেই। সেখানেই অজ্ঞান হয়ে যান। দেখা যায় ম্যাসিভ হার্ট অ্যাটাক। ডক্টর ব্যানার্জি খুব তাড়াতাড়ি ওটি রেডি করতে বললেন। পেশেন্টকেও রেডি করে দিতে বললেন। খুব তাড়াতাড়ি, এক্ষুনি অপারেশন করতে হবে। হ্যাঁ, তাকে বাইপাস করতে হয়েছে। অসহ্য যন্ত্রণা, গা বমি বমি, পেশেন্ট রেস্টলেস হয়ে পড়ছে। ডাক্তার ছুটতে ছুটতে এলেন, নার্সকে বকে বললেন, এত কষ্ট পাচ্ছে দেখছেন না, আগে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেবেন তো। সিস্টারকে বলে সবাইকে ঘর থেকে বার করে দিয়ে আলো কমিয়ে নিজের টুল টেনে পাশে বসলেন। পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে বললেন, ঘুমিয়ে পড়ো লতা। লতা কতদিন পর ডাক্তার শুনলাম। অমলের বুক ফেটে কান্না আসতে লাগলো। ভালোবাসার ভারে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। স্বর্ণ ছেলে মানুষের মতন অমলের হাতটা জড়িয়ে ধরে বললেন, সারাটা জীবন আমার একা একাই কেটে গেল। তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন অমল এসে দেখল, একদিনেই ছটফটে মেয়েটা বিছানার ওপর উঠে বসেছে, দুপাশে দুটো লম্বা বিনুনি ঝুলিয়ে। কাছে এসে নাড়ি দেখার ছল করে হাতটা নিজের হাতে তুলে নিলেন, আদরের চাপ দিলেন। স্বর্ণ অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অমলের মুখটা ঘুরিয়ে নিজের দিকে নিয়ে বললেন, এত গল্প তো লিখলে, আমাদের গল্পটা লিখবে না? না, কখনো না। কেন, অভিমান? না, আমি জানি তো 1 মাসের মধ্যেই সব হয়ে গিয়েছিল। তোমার কিছু করার ছিল না সেখানে। জুঁই ফুলের গন্ধে ভরা বৃষ্টি ভেজা সন্ধ্যাটা চিরকাল আমার হয়েই থাক না, আমার একান্ত নিজস্ব একটি সন্ধ্যা। অমল ভুলে গেল এটা নার্সিং হোম। ওর দুগালে হাত দিয়ে মুখটা তুলে ধরে সেদিনের মতো ভরিয়ে দিল অনেক আদরের স্পর্শ। সেই আদরের স্পর্শে কেঁপে উঠল স্বর্ণ। অমল বলল, আজকের এই সময়টা আমার, শুধু আমার একান্ত নিজস্ব। শুধু মাঝে মাঝে একটু ফোন করতে পারি? না, একদম না। না কেন? শুধু একটু ফোনই তো করব, আর তো কিছু না।
যে প্রেম আমরা মাটির তলায় চাপা দিয়েছি, কি দরকার তাকে আবার খুঁচিয়ে তোলার? আমাদের দুজনের মনেই যে অপূর্ণ প্রেমের প্রচণ্ড খিদে। আমি চাই না আমার জন্যে তোমার ফুলের মতন মেয়ে আর সুন্দর বউটার চোখের জল পড়ুক। তাই তার কাছে আসবো না, কথাও বলবো না। শুধু একটা কথাই বলি, বউকে অসম্মান অবহেলা করো না। মেয়েরা ভালোবাসার অসম্মান সহ্য করতে পারে না। আর তুমি? আমি থাকবো তোমার মনের অন্তরালে, যেমন ছিলাম। আমাকে তো অপমান করনি। ওখানে তুমি পরিস্থিতির শিকার হয়েছিলে। শুধু কথা দাও, এরকম কোনো অসুবিধে যদি হয় তো আমাকে ডাকবে। আরে বাবা, আমার কিছু হবে না। তুমি ছাড়াও শহরে আরও হার্ট স্পেশালিস্ট আছে তো নাকি? তার মানে জীবনের পরম বিপদের দিনেও আমাকে ডাকবে না? তোমার কিন্তু মাসে একবার করে চেক আপ করা দরকার। আমি ঠিক করিয়ে নেব। তুমি আমাকে নিয়ে আর ভেবো না। বললাম না, সংসারে মন দাও। যা তোমার স্ত্রীর প্রাপ্য তাকে দিও। এটুকু অনুরোধ আমার রেখো। ঈশ্বর তো আছেন, তাই জীবনের মধ্য লগনে এসেও অনেক কিছু সঙ্গে নিয়ে যাচ্ছি। আসি তাহলে। স্বর্ণের গালটা ক্রমশ ভারী হয়ে আসছে। কথা বলতে বলতে অমলতা বুঝতে পারল। শেষবারের মতো কাছে এসে হাতটা জড়িয়ে ধরে বলল, আমি তোমার সব কথা রাখবো। তুমি একটা কথা আমার রাখবে? অনুরোধ অনুরোধও বলতে পারো। কি কথা? স্বর্ণ দেখল অমলের চোখ দুটো জলে ভরে এসছে। ভারাক্রান্ত গলায় অমল বলল, আমাকে না জানিয়ে চলে যেও না প্লিজ। এইটুকু কথা রেখো। কথাটা বলেই অমল হনহন করে হেঁটে চলে গেল। স্বর্ণর গাড়ির